বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে যে বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও সরকার। আজকের বিষয়ের কোড হচ্ছে 411909। আর যে বিষয়টি আজকে আলোচ্য বিষয় থাকবে আমাদের, সেটা হচ্ছে কজেস অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন সাউথ এশিয়ান কান্ট্রিজ। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে রাজনৈতিক যে অস্থিতিশীলতা রয়েছে সেটা হবে আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচনার বিষয় থাকবে এটাই। তাহলে আমরা সামনের দিকে এগোই। শুরুতেই আমরা দক্ষিণ এশিয়ার সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দক্ষিণ এশিয়া সম্পর্কে মোটামুটি জানি। আমাদের দীর্ঘদিন ধরে ব্রিটিশ লেগেসি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে পরিবেশিক শোষণের মধ্যে আমরা ছিলাম। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে আমরা বুঝি যে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। যাই হোক, আমাদের আজকে কোর্সের চারটি বিষয়ে রাষ্ট্রের নিয়ে আমরা কথা বলবো। পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা, এই চারটি রাষ্ট্র আমাদের কোর্সের আলোচ্য বিষয়। এখন আমরা প্রথমেই জেনে নিব দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে যে সমস্ত কারণ রয়েছে, সেই কারণগুলোর প্রধান কয়েকটি কারণ আমরা এখানে জানব। আমরা দেখছি এই সমস্ত স্যালাইন কজেস, প্রধান যে কারণগুলো আছে সেগুলো আমরা দেখছি। অটোক্রেটিক ট্রেডিশন, কলোনিয়াল ইম্প্যাক্ট, পভার্টি, অ্যান্টিপ্যাথি টু গভর্নমেন্ট, হ্যাবিট অফ ভায়োলেন্স, uncontrolled bureaucracy, lack of visional leadership, ethnic problem, military intervention, modernization and urbanization, religious influence in politics, rules of civil society। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি অস্থিতিশীলতার পেছনে রয়েছে। তার দক্ষিণ এশিয়ার রাজনীতি অস্থিতিশীলতার যে কারণগুলো রয়েছে, এর মধ্যে আমরা কয়েকটি কারণ এখানে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই দেখা যাক দক্ষিণ এশিয়ার রাজনীতি কেন কলুষিত বা কেন স্ট্যাবিলিটি রয়েছে, অস্থিতিশীলতা রয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি কারণে মধ্যে আমরা পাচ্ছি যে ব্যুরোক্রেসি ইন পলিটিক্স, রাজনীতিতে আমলাদের নাক গলানো, আমলাতন্ত্রের যে দৌরাত্ম্য, সেটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। এখানে দেখছি যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইমেজটার দিকে খেয়াল করলে বুঝতে পারবে আমলাতন্ত্র কি এবং আমলাতন্ত্রের যে নেতিবাচক দিকগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে স্টিকের মধ্যে, একটা লাঠির মধ্যে আমরা দেখছি যে আস্ক দেয়ার, গো দেয়ার, নো, ইনফ্যাক্ট গো দেয়ার, ট্রাই এগেইন দেয়ার। এখানে যাও, ওখানে যাও, আবার ওখানে যাও, আবার চেষ্টা করো। অর্থাৎ অতিমাত্রায় যে ফর্মালিটি, অতি আনুষ্ঠানিকতা আমলাতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং এটা একটা নেতিবাচক দিক। আর অন্যদিকে দেখছি অনেকগুলো ফাইল স্থিরীভূত অবস্থায় আছে, স্তূপ অবস্থায় আছে। তার মানে এই রেড টেপিজম বা লাল ফিতার দৌরাত্মের মধ্যে অ্যাক্রস দি টেবিলের উপর, এই টেবিল থেকে ওই টেবিলে যাচ্ছে, কিন্তু জনগণ বা আমজনতা, প্রজাতন্ত্রের যারা মালিক, তারা বঞ্চিত হচ্ছে সেবা থেকে, রাষ্ট্রীয় সেবা থেকে। এই ব্রিটিশ কলোনিয়াল ব্যুরোক্রেসির এটা একটা বড় নেগেটিভ দিক। তো এই ব্যুরোক্রেসি ইন পলিটিক্স, দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রে রাজনীতিতে ব্যুরোক্রেটদের প্রভাব, আমলাতন্ত্রের প্রভাব বা আমলাদের প্রভাব লক্ষণীয়। আমরা একেবারেই শুরুর দিকে যদি দেখি, পাকিস্তান যখন সামরিক শাসন জারি হয়েছিল 1958 সালে, তখন জেনারেল ইস্কান্দার মির্জার হাত দিয়ে পাকিস্তানে সামরিক শাসন জারি হয়েছিল। ইস্কান্দার মির্জা
নিজেও একজন আমলা ছিলেন। তারপরে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রে কম বেশি আমলা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে রাজনীতিবিদরা। কারণ আমরা যদি সূক্ষ্মভাবে দৃষ্টি দিই তাহলে খুব সহজেই আমাদের বোধগম্য হবে এই অঞ্চলগুলোতে ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা যে রাষ্ট্রগুলোতে যারা রাজনীতি করেন তারা রাজনীতি বিষয়ে হয়তো অত বেশি পড়াশোনায় জানেন না, বা তাদের প্র্যাকটিক্যাল যে নলেজের বিষয়টা, সেই প্র্যাকটিক্যাল নলেজ, রাজনৈতিক প্র্যাকটিক্যাল নলেজ নাই। অর্থাৎ রাজনীতি শিখে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে রাজনীতি করার যে সংস্কৃতি সেটা নেই, যার কারণে আমলাদের প্রশাসনিক দক্ষতা এবং সরকার পরিচালনার দীর্ঘদিন অভিজ্ঞতার কারণে এই অঞ্চলগুলোতে রাজনীতিকরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে, পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে আমলাদের উপর নির্ভর করতে হবে। এই অতিমাত্রায় আমলা নির্ভরতার কারণে এই অঞ্চলগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। অর্থাৎ রাজনীতিবিদরা যত বেশি অনভিজ্ঞ হবে, যত বেশি রাজনীতি বিষয়ে তাদের অভিজ্ঞতার ঝুলি কম হবে, অভিজ্ঞতার ঘাটতি থাকবে, আমলারা তত বেশি তাদের উপর ঝেঁকে বসবে এবং রাষ্ট্রীয় যে সমস্ত পলিসিগুলো আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দেবে। তারপরে যে দক্ষিণ এশিয়ার রাজনীতি অস্থিতিশীলতার পেছনে আরেকটি যে কারণ আমাদের সামনে আসছে সেটা হচ্ছে পার্সোনাল ইনফ্লুয়েন্স ইন পলিটিক্যাল আইডিওলজি। অর্থাৎ রাজনীতিতে ব্যক্তির যে প্রভাব সেটা দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রেই কম বেশি লক্ষণীয়। আমরা এখানে তিনজন ব্যক্তির ছবি দেখছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং পাকিস্তানের জাতির জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এই তিনজন ব্যক্তি ছবির মাধ্যমেই শিক্ষার্থীরা তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এই তিনজন ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের উপমহাদেশের তিনটি প্রধান রাষ্ট্র, একেবারে গুরুত্বপূর্ণ তিনটি রাষ্ট্র, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটি রাষ্ট্রের রাজনীতি আবর্তিত হচ্ছে। অর্থাৎ অনেকটা আমাদের বাংলাদেশের রাজনীতির কথাই বলি যে মৃত বঙ্গবন্ধুর চেয়ে, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু এখন অনেকটা শক্তিশালী। কারণ বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে দূরদর্শিতা, বঙ্গবন্ধুর রাজনৈতিক যে আইডিওলজি, সেটা বর্তমানে রাজনীতি শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবে সেটা স্বীকৃতি পাচ্ছে। বঙ্গবন্ধু নিয়ে আরো বেশি গবেষণা হচ্ছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে যারাই আসুক ক্ষমতায়, বঙ্গবন্ধু আদর্শকে অনুসরণ করে বা বঙ্গবন্ধুর আদর্শ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, তাদেরও রাজনীতির আইডল হচ্ছে মহাত্মা গান্ধী। শুধু তাদের নয়, বিশ্বব্যাপী গান্ধীজম বা গান্ধীবাদ, গান্ধীর যে সমস্ত নীতিগুলো ছিল সেগুলো বৈশ্বিকভাবে আজকে অনুসরণ করা হচ্ছে, অনুকরণ করা হচ্ছে। এবং কংগ্রেস সহ ভারতের অন্যান্য যে সমস্ত দলগুলো আছে তারা কম বেশি সবাইকে, গান্ধীকে একটা জায়গায়, সম্মানের জায়গায় স্থান দেয়। এবং রাজনীতির ক্ষেত্রে, ভারতের রাজনীতির ক্ষেত্রে গান্ধীজম বা গান্ধীর একটা প্রভাব রয়েছে। তারপর পাকিস্তানের রাজনীতির ক্ষেত্রে ঠিক একইভাবে মুসলিম লীগ, যারা কিছুদিন আগে ক্ষমতায় ছিল এবং প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম লীগ দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাজনীতিতে প্রধান ক্ষমতাসীন দল, কখনো বিরোধী দল এবং কখনো দেখা গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে। তো এই মুসলিম লীগের অন্যতম নেতা এবং অন্যতম ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আগেও রেখেছে, এখনো রেখে যাচ্ছে। তার মানে আমরা দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রেই ব্যক্তি দলের উপর প্রভাব বিস্তার করে যাচ্ছে। ব্যক্তি আদর্শ দলকে বিভিন্নভাবে প্রভাবিত করে যাচ্ছে। যদিও তারা অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের যে দর্শন, তাদের যে রাজনৈতিক বিচক্ষণতা, সেটা এখনো কাজ করে যাচ্ছে। এরপরে শিক্ষার্থীরা আমরা দেখছি এখানে
তোমরা একটু খেয়াল করলে দেখবে যে রিলিজিয়ন পলিটিক্স। দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রত্যেকটি দেশে রাজনীতিক যে শিষ্টাচার বা রাজনৈতিক যে পরিমণ্ডল, রাজনৈতিক যে গতি প্রকৃতি যাই বলি না কেন, সেটা অনেকটা ধর্মকেন্দ্রিক। ধর্মীয় যে প্রভাব, ধর্মীয় যে বলয় তার বাইরে নয়। প্রত্যেকটি রাষ্ট্রেই আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, আমাদের বাংলাদেশেও রাজনীতির ক্ষেত্রে একটা ধর্মের প্রভাব রয়েছে। যদিও সাংবিধানিকভাবে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, পাকিস্তান হয়তো সাংবিধানিকভাবে ইসলামিক প্রজাতন্ত্র, কিন্তু এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বা ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ধর্ম একটা বিশাল প্রভাবক হিসেবে কাজ করে। এটা আমরা সবাই জানি। যেমন বর্তমানে ভারতের ক্ষমতাসীন যারা আছেন তারা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা একেবারেই গোঁড়া একটি রাজনৈতিক দল, অর্থাৎ হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসেবে আমরা জানি তাদেরকে। তো তারপর ভারতে আরো অন্য চরমপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক দল আছে। একইভাবে পাকিস্তানে যারা ক্ষমতায় আছে তারা অনেকটা একেবারেই ধর্মীয় বিশ্বাসে, একেবারে ধর্মীয় চরমপন্থায় বিশ্বাস না করলেও যে কিছুটা ইসলাম ঘেঁষা বা ইসলামিক যে আদর্শগুলো আছে সেগুলো ঘেঁষা, সেগুলোকে প্যাট্রোনাইজ করে, সম্মান করে ওরকম রাজনৈতিক দল। অর্থাৎ ইমরান খানের যে কোয়ালিশন পার্টি আছে তারাও একটা ধর্মীয় ভাবধারায় বিশ্বাস করে, ইসলামিক ভাবধারায় বিশ্বাস করে, এমনটাই রাজনৈতিক দল। তো দক্ষিণ এশিয়ার তেমনিভাবে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রে এখানে দেখা যাচ্ছে আগে ধর্ম, তারপরে পলিটিক্স, অর্থাৎ ধর্মকে রাজনীতির উদ্দেশ্য স্থান দেওয়া হয়। অর্থাৎ রাজনীতিকে প্রভাবিত করে ধর্ম ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে এবং ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে এই অঞ্চলগুলোতে রাজনীতি প্রভাবক হিসেবে ধর্ম কাজ করে। অর্থাৎ ধর্মীয় যে প্রভাব রাজনীতি তার ঊর্ধ্বে নয়। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইন্টারেস্টিং একটা ইমেজ আমরা দেখছি এখানে। তোমরা সহজেই বুঝতে পারবে, এটা বোঝা খুবই সহজ এবং খুব মজার একটি পিকচার। এখানে আমরা দেখছি যে পাবলিক, অন্য পাশে আছে প্রাইভেট, অর্থাৎ সরকারি এবং জনগণ, এই দুটি সমন্বয়ে তৈরি হচ্ছে অর্থনীতি। এর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি মিশ্র অর্থব্যবস্থা, অর্থাৎ সরকারি এবং বেসরকারি উদ্যোগে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় সেটাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। অন্যভাবে বললে অর্থনীতির একটা অংশ বা কিছু অংশ যদি সরকারের মাধ্যমে পরিচালিত হয় বা রাষ্ট্রের মাধ্যমে পরিচালিত হয় এবং অন্য অংশ যদি ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় বা প্রাইভেট সেক্টর হিসেবে পরিচালিত হয়, প্রাইভেট সেক্টরের দ্বারা পরিচালিত হয়, তখন তাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। যাই হোক, আমাদের এই দক্ষিণ এশীয় প্রত্যেকটি রাষ্ট্রেই কম বেশি মিশ্র অর্থব্যবস্থা রয়েছে। আমাদের বাংলাদেশেও মিশ্র অর্থব্যবস্থা। আমরা সংবিধানের মাধ্যমে যেমন গণতন্ত্রের কথা বলা হয়েছে, পুঁজিবাদের বিষয়টা আছে, ঠিক তেমনি ভাবে সমাজতন্ত্রের বিষয়টাও আছে। যদিও আমরা অ্যাবসলিউট যে সমাজতন্ত্র, অ্যাবসলিউট যে সোশ্যালিজম, সেটা আমাদের দেশেও নাই, ভারতেও নাই, কিন্তু কিছু 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 ক্ষেত্রে আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি। সমাজতন্ত্রের যে ইতিবাচক দিকগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি রাষ্ট্রীয়ভাবে। যেমন যে রাষ্ট্রীয়ভাবে সাম্য প্রতিষ্ঠা করা, সকল নাগরিকের মধ্যে সুযোগের সমতা বিরাজ করা, তারপর আয় যে বৈষম্য আছে, মানুষের যে আয়ের বৈষম্য সেটা কমানো, তারপর যে কল্যাণ অর্থনীতির যে কনসেপ্টটা সেটা প্রতিষ্ঠা করা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে আসছে। আবার অন্যভাবে যদি বিচার করি, রাষ্ট্রীয় সমস্ত অর্থব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক যে থিওরি আমরা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো ব্যবহার করে, সেটা হচ্ছে ক্যাপিটালিজম, পুঁজিবাদ। তো এই দক্ষিণ এশীয় প্রত্যেকটি রাষ্ট্রে সমাজতন্ত্র আছে, কম বেশি সমাজতান্ত্রিকতার দিকেও বিশ্বাস করা হয় এবং পুঁজিবাদকেও বিশ্বাস করা হয়। এখানে লেখা আছে, মিক্সড ইকোনমি ইজ এ variously defined as an economic system blending element of market economy with element of planned economy, free markets with state interventionism or private
প্রাইস উইথ পাবলিক এন্টারপ্রাইজ। এই যে কথাগুলো আমি বলছি যে সরকারি এবং বেসরকারি অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট সেক্টরকে ব্ল্যান্ড করে মিক্সড করে একটা অর্থব্যবস্থা তৈরি করা হয়, সেটাকে মিক্সড অর্থব্যবস্থা হিসেবে বলা হয়। While there is no single definition of mixed economy, যেখানে মিশ্র অর্থব্যবস্থার আসলে একক কোনো সংজ্ঞা নাই। One definition is about mixture of markets with state interventionism, referring specifically to a capitalist market economy with a strong regulatory oversight and extensive interventions in markets. এই কথাগুলো আমি বলেছি, মোটামুটি আমার আলোচনায় আসছে যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় সেটাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। তো দক্ষিণ এশিয়ার রাজনীতির অস্থিতিশীলতার ক্ষেত্রে অন্যতম একটি কারণ আমরা দেখছি মিশ্র অর্থব্যবস্থা এবং মিশ্র রাজনৈতিক চর্চা। এখানে গণতন্ত্রও আছে, আবার পুঁজিবাদের সাইডটাও আছে, সমাজতন্ত্রও, সমাজতান্ত্রিক যে মূল্যবোধ সেগুলোকে ধারণ করা হয়, পাশাপাশি ধর্মীয় যে বিশ্বাসগুলো আছে সেগুলোকে সমুন্নত রাখা হয়। তার মানে এখানে একটা হেটারোজিনিয়াস, হোমোজিনিয়াস না হয়ে রাজনীতিক যে সংস্কৃতি সেটা হচ্ছে অনেকটা হেটারোজিনিয়াস, মিশ্র সংস্কৃতি। ধর্ম, সমাজতন্ত্র, পুঁজিবাদ, তারপর প্রথা, সমস্ত কিছুর সংস্করণ একটা নতুন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, যার কারণে সঠিক রাজনৈতিক যে চর্চা সেটা হচ্ছে না এবং এটার কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। তারপরে আমরা এখানে ছবিগুলোতে দেখছি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার অপোজিশন বিরোধী দল সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং, সাবেক প্রধানমন্ত্রী, ওনারা দাঁড়িয়ে আছে। এই যে এই ছবির মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি আমাদের এই অঞ্চলে সরকারি দল বা ক্ষমতাসীন দল যারা থাকে, যারা রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের সাথে বিরোধী দলের একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সেই সম্পর্ক কখনো গড়ে ওঠে, আস্থার সম্পর্ক কখনো তৈরি হয়নি। পরস্পর পরস্পরকে সন্দেহ করে, পরস্পর পরস্পরকে দোষারোপ করে, সমালোচনা করে। এই যে সমালোচনার সংস্কৃতি বা দোষারোপের সংস্কৃতি, এগুলো এই দক্ষিণ এশিয়ার রাজনীতি সংস্কৃতির একটা বড় অংশ এবং এগুলোর কারণেই এই অঞ্চলে রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। আমরা দেখছি যে সরকারি দল বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিচ্ছে না, গণতান্ত্রিক যে অধিকার সেটা সঠিকভাবে উপভোগ করতে দিচ্ছে না, অর্থাৎ বিরোধী দল হিসেবে তাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, রাজনৈতিক অধিকার রয়েছে, সেগুলো সঠিকভাবে চর্চা করতে দিচ্ছে না। আবার অন্যদিকে চিন্তা করলে বিরোধী দলগুলো সরকারের গঠনমূলক যে সমালোচনা করার কথা সেটা না করে সমালোচনার জন্য সমালোচনা করে। অনেক ক্ষেত্রে এমন হয় যেখানে সমালোচনা করা উচিত ওখানেও সমালোচনা করে, আবার যেখানে সমালোচনা উচিত নয় ওই জায়গাগুলোতে সমালোচনা করে, যার কারণে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের মধ্যে একটা বৈরী সম্পর্ক সবসময় এই দক্ষিণ এশিয়ার রাজনীতির একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখে আসছি এবং এটার কারণেই এই অঞ্চলের রাজনীতির একটা অস্থিতিশীলতা বিরাজ করে যাচ্ছে। খুবই মজার একটি ছবি, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। এখানে তোমরা একটু মনোযোগ দাও। এই যে এখানে এই প্রতিকৃতি বা পিকচারটা, মানচিত্রটা কোন রাষ্ট্রের তোমরা একটু মাথা খাটালে বুঝতে পারবে। এটা হচ্ছে আমেরিকার মানচিত্র, ম্যাপ অফ ইউএসএ, আমেরিকার মানচিত্র। আর আমেরিকার পা আর আমেরিকার একটা হাত এদিকে এসে এই দক্ষিণ এশীয় কিছু রাষ্ট্রকে, যে এখানে লেখা আছে পাকিস্তান, আর অনেকগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমি বুঝাতে চেয়েছি যে আমেরিকা অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলো তথা আমেরিকা বৈশ্বিক পরাশক্তি, সারা বিশ্বের পরাশক্তি,
তারা এমনভাবে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোকে হস্তক্ষেপ করে বা যেগুলো আন্ডার ডেভেলপিং কান্ট্রি আছে অথবা উন্নয়নশীল রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রগুলোকে এমনভাবে রশি দিয়ে বেঁধে রেখেছে, যেটা আমরা দেখছি যে আমেরিকা তার হাত দিয়ে এই রশি দিয়ে বেঁধে রেখেছে এই রাষ্ট্রগুলোকে। তা আমেরিকার ইচ্ছার বাইরে, আমেরিকার প্রভাবের বাইরে, আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এই রাষ্ট্রগুলো তেমন কিছু করতে পারে না। আমাদের দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোতে প্রত্যেকটিতেই, কম বেশি প্রত্যেকটিতেই পাশ্চাত্য যে রাষ্ট্রগুলো আছে, প্রভাবশালী যে রাষ্ট্রগুলো আছে, ডোনর স্টেট যেগুলো আছে, সেগুলোর প্রভাব রয়েছে। আমাদের বাংলাদেশে আছে, ইন্ডিয়ায় আছে, পাকিস্তানে আছে, নেপাল, শ্রীলঙ্কা, প্রত্যেকটি রাষ্ট্রেই কম বেশি আন্তর্জাতিক রাজনীতির প্রভাব রয়েছে, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স ইন পলিটিক্স, অর্থাৎ দক্ষিণ এশীয় রাজনীতিতে রাজনীতির ক্ষেত্রে বা দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতির যে প্রভাব সেটা লক্ষণীয়। আমরা কয়েকটি উদাহরণ দিলে সহজেই বোঝা যাবে। যেমন ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে বা যুদ্ধ ভাব হয়েছে। আমরা দেখেছি এই যুদ্ধে পশ্চিমা রাষ্ট্রগুলো কখনো ভারতের পক্ষে নিয়েছে, কিছু রাষ্ট্র আবার কখনো পাকিস্তানের পক্ষে নিয়েছে, আবার কখনো তাদের মধ্যে নেপথ্যে থেকে দুই রাষ্ট্রকে উঁচকে দিয়েছে, প্রভোকেট করেছে, ইন্ধন দিয়েছে যুদ্ধের ক্ষেত্রে। তো এইগুলো একেবারেই কমন বিষয়। আবার অনেক ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থিতিশীল করার ক্ষেত্রে বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব আছে বলেও বিভিন্ন যারা পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক আছে, রাজনীতিক যারা চর্চা করেন, রাজনীতিক যারা আছেন, বোদ্ধা ব্যক্তি আছেন, ওনারা অভিমত ব্যক্ত করেছেন। তো এই দক্ষিণ এশীয় রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতির যে প্রভাব, সেই প্রভাবের কারণে অঞ্চলের রাজনীতি অস্থিতিশীল। কেন? কারণ এখানে যে জঙ্গি সংগঠনগুলো আছে বা যে বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত সংগঠনগুলো আছে, সে সমস্ত সংগঠনকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এবং ইন্টেলেকচুয়াল যে অ্যাডভাইস, বুদ্ধিভিত্তিক যে পরামর্শ, সেটা দিয়ে সহযোগিতা করে পাশ্চাত্যের বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো বা ইন্টারন্যাশনাল যে সমস্ত বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো আছে, সেগুলো সহযোগিতা করা যাচ্ছে। তার মানে দক্ষিণ এশীয় রাজনীতির ক্ষেত্রে বা রাজনীতিকে অস্থিতিশীল করার ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতির একটা প্রভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টি আমাদের সামনে আসছে সেটি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার রুল ইন পলিটিক্স। এর মাধ্যমে এই যে আমরা যে ইমেজটা দেখছি, উনি ভারতের প্রখ্যাত বুদ্ধিজীবী এবং ইন্টেলেকচুয়াল, যাই বলি না কেন, লেখক অরুন্ধতী রায়। ওনার অনেকগুলো প্রকাশনা, বই বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছে। গ্লোবালি উনি একজন ইন্টেলেকচুয়াল হিসেবে পরিচিত। তো দক্ষিণ এশীয় রাজনীতিতে বা রাজনৈতিক সংস্কৃতিতে যে বিষয়টি খুব সহজেই প্রতিভাত হয়, লক্ষণীয়, সেটা হচ্ছে রাজনীতিবিদরা যারা ইন্টেলেকচুয়াল আছেন, রাজনীতিক থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, রাজনীতি যারা বুঝেন, তাদেরকে গুরুত্ব দেন। অর্থাৎ একটা কথা আছে, দক্ষিণ এশীয় রাজনীতির ক্ষেত্রে গ্লোবালি যে পলিটিক্যাল থিওরিগুলো আছে সেগুলো কাজ করে না, সেগুলো এখানে অকার্যকর। অর্থাৎ এই অঞ্চলে, এতদ অঞ্চলের রাজনীতি পরিচালিত হয় অনেকটা রাজনীতি পলিটিশিয়ানদের মাধ্যমে। পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক যারা রাজনীতিক আদর্শ তৈরি করবে, তাদের আদর্শকে গুরুত্ব দেওয়া হয়। যারা পলিটিশিয়ান তারাই রাজনীতি পরিচালনা করে, যদিও আলটিমেটলি তারা রাজনীতি পরিচালনা করবে, কিন্তু নেপথ্যে থাকে অন্য অন্য রাষ্ট্রে। আমরা যেটা দেখে আসছি, যেমন আমেরিকার রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেটা ওই দেশের পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক আছেন, ওই থিঙ্ক ট্যাঙ্করা ঠিক করে দেন। আর একেবারে ফোকাসড হয়, ক্যামেরার সামনে আসে যারা
নির্বাচন করা, অর্থাৎ যাদেরকে আমরা রাজনীতিবিদ হিসেবে চিনি ওনারাই। যেমন একটু উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। এসপি হান্টিংটন, স্যামুয়েল পি হান্টিংটন নামক একজন ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক রাজনীতিবিদ, পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক রাষ্ট্রচিন্তাবিদ, উনি স্নায়ুযুদ্ধের ঠিক পর 1993 সালের দিকে একটি বই লিখেছেন, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত বা সংকট যেটাই বলি না কেন। এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনকে কেন্দ্র করে অনেকেই বলে থাকেন, যারা রাজনীতি বিষয়ে পড়াশোনা করেন বা জানেন, গবেষণা করেন, তারা অনেকেই বলে থাকেন যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনকে ভিত্তি করে আমেরিকা 2001 সালে আফগানিস্তানে যে আক্রমণ সেটা করেছে, আবার 2003 সালে ইরাক আক্রমণ করেছে, এবং এই যে আরব স্প্রিং হয়েছে, আরব বসন্তের নাম দিয়ে লিবিয়া, সিরিয়া, মিশর, এই সমস্ত রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলোতে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করেছে, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে, এটাও অনেকটা ওই ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের স্যামুয়েল পি হান্টিংটনের থিওরির আলোকে করা হয়েছে। তাহলে কি আছে ওই বইয়ে? একেবারে সংক্ষেপে বলছি, ওই বইয়ে উনি দেখিয়েছেন, ওই বইয়ের মাধ্যমে তিনি বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করেছেন ভবিষ্যতে কখনো রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হবে না, অর্থাৎ জাতি রাষ্ট্রে যুদ্ধ হবে না। ভারত পাকিস্তান বা পাকিস্তান ইরান এরকম জাতিভিত্তিক রাষ্ট্রের যুদ্ধ হবে না, হয়তো যুদ্ধ বা সংঘাত হবে সভ্যতা। এই সভ্যতার মধ্যে যুদ্ধ হতে পারে। উনি এই বইয়ে প্রায় 6টির মতো সভ্যতা দেখিয়েছেন। ওখানে খ্রিস্টানিটি আছে, হিন্দুইজম আছে, মুসলিম আছে, বুদ্ধিস্ট আছে, আবার অর্থোডক্স আছে, শান্তুইজম আছে। এই সমস্ত সভ্যতাগুলোর মধ্যে সবকিছুকে ছাপিয়ে উনি যে বিষয়টাকে ফোকাস করেছেন সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে যদি যুদ্ধ হয় সেটা হবে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, এবং মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করবে বুদ্ধিজম, অর্থাৎ পূর্ব এশিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো এবং মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে যাবে, আর পাশ্চাত্যের খ্রিস্টান রাষ্ট্রগুলো একটা ব্লক হবে। এভাবেই মুসলমান, বুদ্ধ বনাম খ্রিস্টানিটির মধ্যে যুদ্ধটা হবে ভবিষ্যতে। তো সেজন্য পশ্চিমারা ব্যতিব্যস্ত হয়ে যায় এবং মুসলমানদেরকে গায়েল করার জন্য তারা বিভিন্ন ধরনের অজুহাতের আশ্রয় নেয়। বলা হয়ে মিডিয়া আসছে, পেপার পত্রিকা আমরা দেখছি যে সেজন্য বুশ প্রশাসন বা পেন্টাগন মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য একটা থিওরি দিয়েছে, যেটাকে নিপ ইন দ্য বার্ড বলা হয়, অর্থাৎ অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া। যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সামরিক দিক থেকে এগিয়ে যাচ্ছে, সক্ষমতা অর্জন করছে, সে সমস্ত রাষ্ট্রগুলোকে নিপ ইন দ্য বার্ড থিওরির আলোকে শেষ করে দিচ্ছে। তো এখানে একটা অস্ত্র হিসেবে আনছে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার নাম দিয়ে, এবং আরেকটা জিনিস এখানে যোগ করা হচ্ছে যে ম্যাস ডিস্ট্রাকশন ওয়াপন, গণবিধ্বংসী অস্ত্র আছে, এই সমস্ত অজুহাতে মুসলিম রাষ্ট্রগুলোকে আস্তে আস্তে গায়েল করে দিচ্ছে। এটা এই যে আমি কথাটা বোঝার জন্য বললাম, আমেরিকানরা বা পাশ্চাত্যের রাষ্ট্রগুলোকে ইন্টেলেকচুয়াল যারা আছে, ওই দেশের যারা বুদ্ধিজীবী আছে, পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক আছে, রাষ্ট্র চিন্তাবিদ আছে, তাদেরকে গুরুত্ব দেয়, যদিও তারা কখনো ফোকাস করে না তাদের রাজনীতি থিওরিকে গুরুত্ব দেয়। কিন্তু আমাদের দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোতে যারা পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। ফলশ্রুতিতে এই অঞ্চলের রাজনীতিতে একটি অরাজকতা, অস্থিতিশীলতা বিরাজ করে। হ্যাঁ, এরপরে যেটা আসছে পলিটিক্যাল ক্লিকস, অর্থাৎ উপদলীয় কোন্দল, অর্থাৎ এই দক্ষিণ এশীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উপদলীয় কোন্দল রয়েছে। উপদলীয় কোন্দল, উপদল কোনগুলো সেগুলো আমরা জানি। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, কৃষক শ্রমিক লীগ আছে, তারপর আরো অনেকগুলো আছে, পেশাজীবী সংগঠনের মধ্যেও আবার আছে। তো এগুলো হচ্ছে উপদল। আবার বিএনপির মধ্যে এরকম উপদল আছে। তো
দক্ষিণ এশীয় প্রত্যেকটি রাষ্ট্রে এরকম উপদল দলের কিছু শাখা আছে, সেই শাখাগুলোর মধ্যে আবার দ্বন্দ্ব রয়েছে। এটা একেবারে আমরা জানি, ব্যাখ্যার প্রয়োজন নেই। এই উপদলীয় কোন্দলের কারণে এই দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, এই অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। একটু পেছনে গেলে তোমাদের বুঝতে সহজ হবে। 1885 সালে উপমহাদেশে এবং বলতে গেলে এশিয়া মহাদেশে প্রথম একটি রাজনৈতিক দল হয়েছে, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা প্রতিষ্ঠার পরে খুব কম সময়ের মধ্যেই এখানে দুটি ধারায় বিভক্ত হয়ে যায়। এই যে দুটি ধারায় বিভক্ত হয়ে যাওয়া, একটা চরমপন্থা আর একটা নরমপন্থা, একটা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে যেতে চায়, আরেকটা হচ্ছে সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে অস্ত্র হাতে নিয়ে তাদের সমস্যার সমাধান করতে চাওয়া। এবং এই ফলশ্রুতিতে কংগ্রেসের খুব কম সময়ের মধ্যে কংগ্রেসে দুটি ভাগে ভাগ হয়ে যায় 1905 সালের দিকে। এবং ওটার উপর ভিত্তি করে পরবর্তীতে এই যে আরএসএস হয়েছে, যেগুলো অনেকটা বলতে গেলে জঙ্গি সংগঠনের মতো ইন্ডিয়াতে। তারপর মুসলিম লীগের মধ্যে এরকম কিছু দল উপদল ছিল এক সময়, যারা আলাপ আলোচনায় বিশ্বাস করতো একটা শ্রেণী, আরেকটা শ্রেণীতে একেবারে বিপ্লবে বিশ্বাস করতো। 1940-এর দশকের দিকে এসে আমরা দেখেছি মুসলিম লীগের মধ্যে কিছু উপদল তৈরি হয়েছিল। আবার 1971 পরবর্তী যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো হয়েছে, সেগুলোর মধ্যে উপদলীয় কোন দল লক্ষণীয়। তো এই উপদলীয় কোন দলের কারণে এই অঞ্চলের রাজনীতিতে একটি অস্থিতিশীলতা, অরাজকতা রয়েছে। এরপরে যে বিষয়টি আমাদের সামনে আসছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হিসেবে, সেটা হচ্ছে রুল অফ এলিট ইন পলিটিক্যাল সিস্টেম। যারা এলিট আছে, অভিজাত শ্রেণী আছে, তাদের ভূমিকা রাজনীতিতে অনেকটা, রাজনীতিক তাদের ভূমিকা কিরকম, সেই ভূমিকার কারণেও অনেক সময় অস্থিতিশীলতা তৈরি হয়। তো এলিট শ্রেণী কারা? সমাজে যারা, সমাজ বা রাষ্ট্রে যারা উচ্চ শ্রেণী, যারা শিক্ষিত শ্রেণী, যারা অন্যকে প্রভাব বিস্তার করতে পারে, সে রাজনৈতিকভাবে হোক বা অন্যভাবেই হোক, তাদেরকে আমরা এলিট করি। এলিট অনেক আবার শাখা প্রশাখা আছে, সামরিক এলিট, অসামরিক এলিট, রাজনৈতিক এলিট, অরাজনৈতিক, অনেক ধরনের ব্যাপার আছে এখানে এলিটের মধ্যে। তো এলিটদের যে ভূমিকা, সেটা দক্ষিণ এশীয় রাজনীতির মধ্যে একেবারেই ক্ষেত্রে বিশেষে একেবারে শূন্য। অর্থাৎ এই দেশে যারা শিক্ষিত এলিট শ্রেণী আছে, যারা ধরো সামরিক এলিট আছে বা আমলা অসামরিক এলিট আছে বা শিক্ষিত ব্যক্তি আছে, তাদের ভূমিকা রাজনীতিতে বলতে গেলে খুবই নস্যি, কম। কেন কম? আমরা দেখছি এই অঞ্চলে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোতে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়, তারা পরিসংখ্যানে দেখা যাচ্ছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে গেলে তাদের একেবারে প্রপার শিক্ষা, যারা উচ্চশিক্ষার সংখ্যা, শিক্ষিত সংখ্যাটা খুবই কম। যার কারণে একটা ভূমিপুট শ্রেণীর রাজনীতির মধ্যে বা ব্যবসায়ী শ্রেণীর রাজনীতিকে দখল করে নিচ্ছে, রাজনীতির মধ্যে ইনক্লুড হচ্ছে। ফলশ্রুতিতে যারা রাজনীতি বুঝেন, যারা রাজনীতি বিষয়ে পড়াশোনা আছে, যাদের গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনার উপর যাদের প্রচুর গবেষণা আছে, ওই ব্যক্তিরা রাজনীতি বলের বাইরে থেকে যাচ্ছে। যেহেতু ভূমিপুট শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী অথবা টাকা কেন্দ্রিক রাজনীতির যে নির্ভরতা, ও সমস্ত কারণে যারা এলিট শ্রেণী, তারা রাজনীতি থেকে সবসময় দূরে সরে যাচ্ছে। এটা আমাদের দক্ষিণ এশীয় রাজনীতির একটা সহজাত বৈশিষ্ট্য, স্বভাবজাত বৈশিষ্ট্য। ফলশ্রুতিতে এই অঞ্চলের রাজনীতিতে একটা অস্থিতিশীলতা বিরাজ করে। কেন? কারণ যারা ভূমিপুট শ্রেণী, যারা ব্যবসায়ী শ্রেণীর রাজনীতির মধ্যে যাচ্ছে, হঠাৎ করে রাজনীতি করে নেতা হয়ে যাচ্ছে, যাদের রাজনীতি দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই, যাদের সাথে জনগণের সম্পৃক্ততা নাই, জনসম্পৃক্ততা কম, এবং রাষ্ট্রের প্রতি যাদের কমিটমেন্ট নাই, ওই ব্যক্তিগুলো যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্রের পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে ঝেঁকে বসে, তখন স্বাভাবিকভাবেই সাধারণ জনগণের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, এবং এর কারণে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা চলে আসে রাষ্ট্রে।
তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে হ্যাবিট অফ ভায়োলেন্স, অর্থাৎ প্রতিহিংসা, মারামারি, হানাহানি, এগুলো এই অঞ্চলের রাজনীতির একেবারে কমন বৈশিষ্ট্য। সরকার যদি কোনো পলিসি দেয় বা কোনো চুক্তি করে বিদেশের সাথে বা কোনো করলে বিরোধী দল সাথে সাথে ধর্মঘট দিচ্ছে, বন্ড দিচ্ছে, হরতাল দিচ্ছে, এগুলো একেবারে কমন বিষয়। অনেক সময় এ সমস্ত হরতাল বা ধর্মঘট বা অবরোধ ওগুলো জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, সেটা বিরোধী দল বোঝে না বা সরকারও এমনভাবে পলিসিগুলো বাস্তবায়ন করে না বা কর্মসূচি দেয় না যাতে করে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। তো এই যে পরস্পরের প্রতি অবিশ্বাস এবং আমাদের এই অঞ্চলগুলোর রাজনীতির ইতিহাস যদি আমরা একটু পিছনে যাই তাহলে দেখবো একটা প্রতিহিংসার ইতিহাস। একেবারে বিংশ শতাব্দীর গোড়া থেকে 1905 সালে যখন স্বদেশী আন্দোলনের যাত্রা হয় বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, তখন থেকে আমরা দেখছি উপমহাদেশে একটা প্রতি কি বলবো হিংসাত্মক রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতির দিকে গিয়েছে এবং ভায়োলেশন যেটা ওটা লক্ষণীয় ছিল। তো এই ধারাবাহিকতায় এই পরম্পরায় আমরা পরবর্তীতে পাকিস্তান আমলেও দেখেছি বা ভারতেও দেখেছি বা শ্রীলঙ্কার মধ্যে, নেপালের মধ্যে এই ধরনের সংস্কৃতি রয়েছে। ল্যাক অফ ইনফ্লুয়েন্সিয়াল মিডল ক্লাস, মিডল ক্লাসের যে উত্থানটা, যে প্রভাব, সেটা আমাদের এই অঞ্চলের রাজনীতির ক্ষেত্রে বলতে গেলে উল্লেখযোগ্য নয়। কেন? এখানে রাজনীতি, প্রত্যেক রাষ্ট্রে রাজনীতিকে প্রভাবিত করে, রাজনীতি নিয়ন্ত্রণ করে মধ্যবিত্ত শ্রেণী যারা, তারা। কারণ যারা উচ্চবিত্ত শ্রেণী, লেট শ্রেণী, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় না। কারণ রাজনীতিতে যেমন ক্ষমতার ব্যাপার আছে, ঠিক তেমনি ভাবে এখানে একটি সংকটময় অবস্থার তৈরি হতে পারে, এখানে একটি ঝামেলা তৈরি হতে পারে, এখানে একটি প্রতিকূলতার ব্যাপারও আছে। আবার যারা একেবারেই নিম্ন শ্রেণী, যারা অভাবী মানুষ, যারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, তারাও রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় না। তাহলে সম্পৃক্ত হয় কারা? যারা মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তো এই মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে রাজনৈতিক সচেতন শ্রেণী। এই রাজনৈতিক সচেতন শ্রেণী যত বেশি রাজনীতিতে সম্পৃক্ত হবে, যত বেশি রাজনীতির সাথে বিজড়িত হবে, তত বেশি সরকার বা রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা আসবে। সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে বাধ্য হবে। সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে বাধ্য হবে এ কারণে জনগণ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবে, জনপ্রতিনিধি সরকার গঠন করবে, আর ওই সেই সরকার ইনডাইরেক্টলি আবার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমি বোঝাতে চাচ্ছি, যত বেশি মধ্যবিত্ত শ্রেণী, সচেতন মধ্যবিত্ত শ্রেণী রাজনীতির সাথে সম্পৃক্ত হবে, তত বেশি ওই রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতা থাকবে, আর সম্পৃক্ততা কমলে রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হবে। ল্যাক অফ প্রপার ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটা আমাদের এই রাষ্ট্রগুলো, এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে একেবারেই নেই। গণতন্ত্রের যে চর্চা, সেটা আমাদের অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে নাই বলেই চলে। পাকিস্তানের মধ্যে গণতন্ত্র দীর্ঘদিন ধরে তিরোহিত অবস্থায় ছিল। আমরা দেখেছি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরে দীর্ঘদিন পরে তারা কোনো নির্বাচন দিতে পারে নাই কেন্দ্রীয়ভাবে। 1971 সালে যে নির্বাচন হয়েছে, প্রায় 23 বছরের মাথায় একটা নির্বাচন দিতে পেরেছিল। পরে আবার মার্শাল আসছে জিয়াউল হকের সময়। এভাবে আমাদের বাংলাদেশেও স্বাধীনতার টিকব ব্যবহৃত পরে কয়েক বছরের মধ্যে জাতির জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেনাবাহিনী ক্ষমতায় আসছে, আবার এরশাদ ক্ষমতায় আসছে জিয়ার পরে, জিয়া রহমানের পরে। এভাবে যে গণতন্ত্রের যে চর্চা, সেটা হচ্ছে না। গণতান্ত্রিক কিভাবে নেপালের কথা বললেও একই অবস্থা, ওখানে দীর্ঘদিন ধরে রাজতন্ত্র রয়েছে, ছিল। এগুলোর কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থাৎ একটা রাষ্ট্রে যখন গণতান্ত্রিক চর্চা থাকবে না, তখন জনগণ তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারবে না, তাদের কথা বলতে পারবে না, তখন রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টা গুরুত্ব পাবে। অটোক্রেটিক ট্র্যাডিশন, এটা আমাদের এই অঞ্চলে রয়েছে। স্বৈরাচারী যারা ক্ষমতায় যায়, তারা ধরাকে সরা জ্ঞান করে, অর্থাৎ যে যায় লঙ্কা সে হয়ে রাবণ, এটা একটা কথা আছে। যারা ক্ষমতায় যাচ্ছে তারাই সবকিছুকে গণতান্ত্রিক যে বিশ্বাস, মানে মানুষের কাছে জবাবদিহিতার যে বিষয়টা, সেটা ভুলে যায়।
এই সংস্কৃতি আমাদের এখানে রয়েছে, ফলশ্রুতিতে অন্যান্য দলগুলো আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে। আরবানাইজেশন, নগরায়নের একটা, যেহেতু দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো হচ্ছে একেবারে ইমার্জিং রাষ্ট্র, খুব দ্রুত গতিতে অর্থনীতি ফ্লোরিশ করছে, উঠছে, বিকাশ হচ্ছে। সুতরাং এখানে দ্রুত গতিতে উন্নয়ন যত দ্রুত গতিতে হচ্ছে, আরবানাইজেশন তত দ্রুত হতে হচ্ছে। এই আরবানাইজেশনের কারণে একটি অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তারপর ল্যাক অফ টলারেন্স অ্যান্ড প্যাশন, এটা সবকিছুর ঊর্ধ্বেই স্থান দেওয়া উচিত। আমাদের ধৈর্য ধারণ করা উচিত। আমাদের একেবারেই, আমরা ইম্প্যাশন জাতি হিসেবে এই অঞ্চলের মানুষ, দক্ষিণ এশীয় মানুষ, ধৈর্যের চ্যুতি হয় সহজে। এই ধৈর্যের চ্যুতি হলেই রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। আর মিক্সড পলিটিক্যাল থিওরিটা আলোচনায় আসছে। এক্সট্রিম ন্যাশনালিজম, অনেক ক্ষেত্রে বিশেষে চরম যে জাতীয়তাবাদ, সেটাও আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে। যেমন এখন ভারত যে রাষ্ট্রে পরিণত হচ্ছে, ভারতীয় রাজনৈতিক দলের আচরণ অনেক ক্ষেত্রে চরম এক্সট্রিম ন্যাশনালিজমের পর্যায়ে পড়ে যায় কিছু কিছু ব্যক্তির আচরণ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। যে শিক্ষার্থীরা, তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে মেইল করতে পারো। আমার মেইলে তোমরা আমাকে, আমার কাছ থেকে কিছু জানতে চাইলেও আমি তোমাদেরকে চেষ্টা করব সদুত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।